আজকের দিনটা কিন্তু কলকাতার দুই প্রধানই কিন্তু আজকে পয়েন্ট লস করেছে, অর্থাৎ পয়েন্ট খোয়াতে হয়েছে। একজনকে যুবভারতী ক্রীড়াঙ্গনে আর একজনকে কান্তি রাভা স্টেডিয়াম ব্যাঙ্গালোরে। আজকে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু এই ম্যাচটা জেতা অত্যন্ত জরুরি ছিল। কেরালা ব্লাস্টার্স তারা এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি, সেই দলের কাছে পয়েন্ট খুঁজে ইস্টবেঙ্গলে কিন্তু খাদের কিনারায় চলে গেল। অর্থাৎ আইএসএল এবারের জন্য কিন্তু তারা আর পাবে না ধরে নেওয়া যায়, কারণ ইতিমধ্যে তারা কিন্তু 3-2 মোট 7 পয়েন্ট কিন্তু পিছিয়ে গেছে। এখান থেকে ফিরিয়ে আসা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য। আমি দ্বিতীয় দলের কথা বলবো, মোহনবাগান সুপার জায়ান্ট। আজকে বেঙ্গালুরু বিরুদ্ধে যা করার ছিল সবই করেছে। বল পজিশন থেকে শুরু করে অ্যাটাকিং থেকে শুরু করে আজকে যেভাবে বেঙ্গালুরু এসসিকে প্রায় ভূমি ধরিয়ে দিয়েছিল, এবছরে যতগুলো ম্যাচ খেলেছে অন্যতম সেরা ফুটবল কিন্তু আজকেই খেলেছে। কিন্তু এই একটা কথা বল না, যে লাক যদি ফেভার না করে তাহলে কিন্তু সব কিছু ভালো করেও কিন্তু দিনের শেষে শেষ হাসিটা কিন্তু হাসতে পারে না। আজকে মোহনবাগানের ক্ষেত্রে সেটাই হলো। একদম নিশ্চিত গোল, 5টা থেকে 6টা নিশ্চিত গোল, যেখানে গোল না হওয়ার কোনো প্রশ্নই নেই। সেই গোলগুলো হয় একটুর জন্য বাইরে, নয় ডিফেন্ডারদের গায়ে লেগে বেরিয়ে যাওয়া, বা গোলকিপার তার দক্ষতার উপরে উঠে সেই বলগুলোকে সেভ করা, ক্রস পিসে লাগা, সামান্য ক্রসবারের উপর দিয়ে চলে যাওয়া, একদম নিশ্চিত 3 কাঠির মধ্যে খুব বলটা ঠেলতে হবে, সেখানে ঠিকমতো ঠেলতে না পারা। এই সমস্ত কারণগুলো মোহনবাগানে কিন্তু বিপক্ষে গেছে। আর বিপক্ষে যাওয়ার জন্য আজকে ম্যাচটা কিন্তু মোহনবাগান মাঠে ফেলেই চলে এলো, অর্থাৎ ড্র করে কোনো রকমে কান্তি রাভা স্টেডিয়াম থেকে 1 পয়েন্ট নিয়ে মোহনবাগান কিন্তু ফিরছে। কিন্তু এটা হওয়ার কথা ছিল না। বিগত 4টে ম্যাচে মোহনবাগান যে পারফরমেন্স দেখিয়েছিল এবং অ্যাটাকে যে ছন্দ আমরা দেখেছিলাম, সে ছন্দই কিন্তু আমরা আজকে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কিন্তু দেখতে পেয়েছিলাম, বাট গোলটাই কনভার্ট হলো না। এত কিছুর পরেও আমি সার্জিও লোবরোর কতগুলো ডিসিশনে একটু সমালোচনা করতেই হবে। আজকে যেন কোনো দিক দিয়ে সার্জিও লোবরোর ভিতরে হোসে মলিনার ছায়া দেখা গেছে, যেখানে সার্জিও লোবরোর বিগত যে 4টে ম্যাচে যে মানসিকতা, যে অ্যাগ্রেসিভ যে মেন্টালিটি, সেটা কিন্তু এবারে অর্থাৎ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কিন্তু দেখা যায়নি। আজকে বেঙ্গালুরু এফসিকে পুরো হাতের মুঠোয় পেয়ে আরও যেভাবে চেপে ধরা উচিত ছিল, এই বেঙ্গালুরুর টুটি যেভাবে চেপে ধরা উচিত ছিল, সেই পথে কিন্তু আজকে লোবরো হাঁটেনি। কিছুটা রক্ষণশীল ফুটবল খেলে আজকে মলিনার যেন একটা হালকা ছায়া কান্তি রাভা স্টেডিয়াম জুড়ে কিন্তু বিরাজ হচ্ছিল। আজকে কিন্তু রিস্কটা কিন্তু নিতে পারলো না। আজ কিন্তু লোবেরো কিন্তু আজকে ঝুঁকিটা নিতে পারলো না। পয়েন্ট নাম্বার 1, আজকে প্রথম থেকে টম আলড্রেট এবং আলবার্টো রড্রিগেজকে খেলিয়ে এমন একটা বাতাবরণ তৈরি করেছে সার্জিও লোবেরো, যে আমরা এখানে কোনোভাবেই গোল খাবো না, জিততে পারি আর না পারি। ভেবেই ছিল এইভাবে খেললে হয়তো গোল চলে আসবে, জেতাটা তো হয়ে যাবে, কিন্তু কোনো গোল খাবো না। ঠিক সেই জায়গাটায় মেহতাব সিংকে যদি প্রথম থেকে নামাতো, অর্থাৎ কম্বিনেশন ব্রেক করে দিয়ে এলো এই অ্যাওয়ে ম্যাচে। যে কম্বিনেশনে আমরা হোম ম্যাচে দেখেছিলাম যে 2জন সেন্টার ব্যাকের বদলে একজন সেন্টার ব্যাক বিদেশি এবং একজন দেশীয়, এইভাবে ডিফেন্সটাকে সাজিয়ে কিন্তু সার্জিও লোবরো কিন্তু খেলেছিল, এবং তাতে আক্রমণের ধার এবং ভার কিন্তু অনেকটাই বেড়েছিল। 3জন অ্যাটাকিং ফুটবলার কিন্তু আমরা বিদেশি পেয়ে গিয়েছিলাম, এবং সেক্ষেত্রে মোহনবাগানের আক্রমণের ধারটা কিন্তু আরও বেশি ছিল। কিন্তু আজকে কিছুটা ডিফেন্সটাকে মজবুত করতে গিয়ে অফেন্সে কিছুটা যেন উইকনেস চোখে পড়ে গেছে। আজকে যদি প্রথম থেকে টম আলড্রেটকে না নামিয়ে মেহতাব সিংকে নামাতো, আর আপফ্রন্টে কামিন্সের মতো একজন অ্যাগ্রেসিভ প্লেয়ারকে যদি মাঝ মাঠে দিমিত্রি একটু উপরে রেখে দিত, তাহলে কিন্তু আজকে
আজকে অন্যরকম রেজাল্ট হলেই হতে পারতো। যে কটা চান্স ক্রিয়েট করেছে, বহু চান্স ক্রিয়েট করেছে গোল করার, তার মানে মানে 100%, মানে আমি এটা যদি 50% ধরি তাহলে 100% চান্স কিন্তু আজকে কামিন্স স্যার কিন্তু তো ক্রিয়েট করতে পারতো। এবং কামিন্সকে নামিয়েছে অনেক পর, দ্বিতীয় সিদ্ধান্ত যেটা বলবো, কামিন্সকে নামিয়েছে মানে এতটা সময় চলে গেছে, 87 মিনিটে যদি কামিন্সকে নামায় তাহলে ভাই ওই কয়েক মিনিটে কামিন্স কী করবে? তার মধ্যে একটা বল পেয়ে যে অ্যাগ্রেসিভ মেন্টালিটি আজকে ওই কামিন্সের ভিতর দেখলাম, তো ওটা যদি প্রথম থেকেই যদি বিরাজমান থাকতো তাহলে হয়তো মোহনবাগান আজকে পয়েন্ট খুইয়ে ফিরতো না কলকাতায়। তো আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে মোহনবাগান এইভাবে দুজন সেন্টার ব্যাক বিদেশি নামানো হয়, একজন বিদেশি কমে গেল, যে ফলে কি হলো, আর এদিক দিয়ে অভিষেক টেক্সাম ডান দিক দিয়ে একদম কাছা খুলে ওভারল্যাপে চলে গেল, বাঁ দিক দিয়ে সুভাশিস বোস চলে গেল, এবং এই যে ডিফেন্সের যে একটা ফাঁক ফোকর তৈরি হলো, সেই ফাঁক ফোকরকে কাজে লাগিয়ে মোহনবাগান ডিফেন্সে কিন্তু পুরো ভূমিকম্প ধরে দিয়ে গিয়েছিল বেঙ্গালুরু এফসি কাউন্টার অ্যাটাকে, যেখান থেকে একাধিক গোল কিন্তু করতে পারতো বেঙ্গালুরু, অর্থাৎ বেঙ্গালুরু কিন্তু জিততে পারতো এই ম্যাচটা। এবং সেদিক থেকে আপুইয়া আর আপ ফ্রন্টে ঠিকভাবে সাহায্য করতে পারছিল না, এবং সে একটু ডিফেন্স নেমে এসেছিলো। অভিষেক টেকসাম যেই যে ওভারল্যাপে চলে গেল, সে নিচে নামছেই না, যে কারণে আপুইয়াকে নিচে নেমে এসে ডিফেন্স করতে হয়েছে। এর ফলে গেল অ্যাটাকিংয়ে একটা প্লেয়ার কিন্তু কমে গেল, শুধু থাপার উপরে পুরো দায়িত্বটা পড়ে গেল। তো থাপা এবং আপুইয়া দুজন কম্বিনেশন করে যেভাবে ফুটবলটা আর 4টে ম্যাচে আমরা দেখেছিলাম, ঠিক সেই ধরনের ফুটবলটা কিন্তু হয়নি, প্রচুর পাস খেলেছে। এবং আমি তৃতীয় একটা বিষয় যেটা তুলছি সেটা হচ্ছে মোহনবাগান এত বেশি পাস খেলার মেইন কারণ হচ্ছে আপুইয়া একটু নিচ থেকে খেলাটা শুরু করেছে, এবং বল পেয়ে স্কোয়ারে এবং ব্যাকে দিচ্ছে, বলটা ধরি ঘুরে ব্যাক নিজের গোলকিপার দিকে মুখ করে নিচ্ছে। এই ফুটবল ভাই যদি খেলতে থাকে তাহলে কিন্তু মুভমেন্টটা মানে বিপক্ষের ডিফেন্স যেটা থ্রু পাস, ডিফেন্সকে কাটিয়ে ডিফেন্সকে ড্রিবল করে এগিয়ে যাওয়ার যে মোটিভেশন সেটা কিন্তু অনেকটাই কমে যায়। বলটা পেয়ে দায়িত্ব নিয়ে একটা দুটো প্লেয়ারকে ড্রিবলিং করে বা ওখান থেকে থ্রু পাস দিয়ে মানে ডিফেন্সে যদি একটা ভয় ধরানোর যদি অ্যাটাকিং মোহনবাগান প্রথম থেকেই করতো তাহলে কিন্তু বেঙ্গালুরু ওই কাউন্টার অ্যাটাকগুলো করতে পারতো না। আর এই কাজটা করতে পারেনি, তার মেইন কারণ হচ্ছে আপুইয়াকে ডিফেন্স করতে হচ্ছে, এবং আপুইয়াকে ডিফেন্স করতে হচ্ছে এই কারণে অভিষেক টেকসাম এবং ওদিকে হচ্ছে সুভাশিস বোস দুজন কিন্তু উঠে যাচ্ছে তোমার অ্যাটাকিংয়ে। আর মাঝ মাঠে যদি কামিন্স থাকতো তাহলে কিন্তু খেলাটা কিন্তু মোহনবাগানের আরও অ্যাটাকিংটা কিন্তু আরও জমে যেত, কিন্তু সেই জিনিসটা কিন্তু হলো না, এবং না হওয়ার জন্য ফল ভুগতে হলো মোহনবাগানকে। আজকে কতগুলো চান্স ক্রিয়েট করেছে ভাই, একটা তো গোল হতে পারতো, এবং যে কোনো চান্স ক্রিয়েট করেছে গোল হয়নি ধরলাম, কিন্তু যদি কামিন্সকে একটু আগে নামাতো, মানে 20-25 মিনিট আগেও যদি কামিন্সকে নামাতো, আমি মনে করি আরও ওরকম 3-4টে কি 4টে-5টা চান্স কিন্তু ক্রিয়েট করতে পারতো মোহনবাগান, বাট সেটা হয়নি। এবং দিমিত্রিকে একটু আগেই তুলতে পারতো, দিমিত্রিকে 60 মিনিটের মাথায় তুলে নিলে অন্তত 40 মিনিট কামিন্স খেলতে পারতো, এবং ওই 40 মিনিটে বা দিমিত্রিকে তোলার কোনো দরকারই ছিল না। আর টম আর্লেটকে তুলে নিয়েছে, একদম ঠিক আছে, টম আর্লেট একদম পারফেক্ট, এবং মেহতাব সিংকে নামিয়ে দিচ্ছে। এবার 3জন বিদেশি একসঙ্গে যদি অ্যাটাক করতো তাহলে কিন্তু মোহনবাগানের আক্রমণের ধার কিন্তু আরও বেড়ে যেত, এবং বেঙ্গালুরু এফসি কিন্তু সমস্যায় পড়ে যেত। কিন্তু বেঙ্গালুরু এফসি একটা জিনিস লক্ষ্য করছে, মোহনবাগান অ্যাটাকে তো যাচ্ছে, বাট ম্যাক্সিমাম বল তারা এত স্কোয়ারে খেলছে, এত ব্যাকপাস করছে, নিজের মুখটা ঘুরে যাচ্ছে মোহনবাগানের গোলকিপারের দিকে, বিশেষ করে দিমিত্রি পেট্রাসের পুরনো ছন্দে আবার ফিরে আসছে। আমি এই কারণে বলছি যে গত বছরে যেমন বলটা ধরি পেছন থেকে ঘুরে যেত, আজকে অনেক ক্ষেত্রে দিমিত্রিকে এটা দেখা গেছে, কিন্তু ভাই ফরওয়ার্ড হতে হবে, যে কাজটা কিন্তু কামিন্স খুব সুন্দরভাবে করে। বলটা পেয়ে সে যাই হোক সামনের দিকে বল ফরওয়ার্ড করে, বা সামনের দিকে বলটাকে হোল্ড করে ডিফেন্সকে টলিয়ে একটা থ্রু পাস দেওয়া, গোলের শট নেওয়া, এই কাজগুলো কিন্তু একদম সহজত প্রবৃত্তি হচ্ছে জেসন কামিন্স, মানে অস্ট্রেলিয়ান বিশ্বকাপের। এবং এই গুণটা থাকার জন্যই কিন্তু কামিন্স এত বিখ্যাত, এবং সেই কামিন্সকে কিন্তু ঠিকমতো ইউজ করা হলো না। আজকে অন্তপক্ষে কামিন্সকে প্রথম থেকেই নামাতে পারতো, প্রথম থেকে না নামা অন্তপক্ষে 40 মিনিট তাকে কিন্তু সুযোগ দেওয়া যেতেই পারতো। আজকে
এই প্লেয়ার চেঞ্জের ডিসিশন এবং আজকে যে ফরমেশনে খেলিয়েছে সেইটা বা বেশি রক্ষণাত্মক খেলা কিংবা বেশি স্কোয়ারে পাস খেলা, এই সমস্ত জিনিসটা কিন্তু আজকে লোবরার বিপক্ষে গিয়েছে এবং যে কারণে মোহনবাগান কিন্তু আজকে একটা ম্যাচ থেকে পুরোপুরি 3 নম্বর পয়েন্ট কিন্তু ঘরে তুলতে পারলো না। এবং এফেক্ট পরবর্তী ম্যাচে কীভাবে পড়বে সেটা সময় বলবে। আপাতত আমরা জামশেদপুর এফসির দিকে তাকিয়ে থাকতে হবে। আগামীকাল নাকি পরশু খেলা আছে নর্থ ইস্টের সঙ্গে, সেই ম্যাচটা অন্তত ড্র করলে মোহনবাগান আবার সেম জায়গায় চলে আসবে। যদি কোনো কারণে নর্থ ইস্ট যদি ম্যাচটা জিতে যায় তাহলে মোহনবাগানের পক্ষে সেটা সুবিধাই হবে। অর্থাৎ অন্যের খেলার উপরে মোহনবাগানকে কিন্তু তাকিয়ে থাকতে হবে যদি আইএসএল চ্যাম্পিয়ন হতে হয়। তবে হ্যাঁ, বেঙ্গালুরু থেকে একটার পয়েন্ট নিয়ে ফিরছে, পুরো হেরে ফিরছে না, এটাও এমন খুব একটা কিছু বাজে রেজাল্ট নয়। অন্য কোনো দলের ক্ষেত্রে হলে তো এটা ভালোই হতো, যেহেতু টিমটার নাম মোহনবাগান, তাই মোহনবাগান প্রতিটা ম্যাচই জিতবে এটাই সমর্থকরা আশা করে। এবং তোকে 3টে পয়েন্ট নিয়ে একটা গোল করে 3টে পয়েন্ট নিয়ে ফিরতে পারলে আজকে মোহনবাগানের কিন্তু ভিড়টা আরও মজবুত হতো। তো যাই হোক, আগামী দিনে যে 4টে খেলা আছে, মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে মোহনবাগানের ওই জামশেদপুর এফসির সঙ্গে খেলা আছে এবং গোয়া এফসি, এই ম্যাচগুলোকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে এবং আক্রমণের তীব্রতা বাড়িয়ে ভেদন ক্ষমতা এই কারণে বলছি যে ভেদন ক্ষমতা আমি জেসন কামিন্সের ভিতরে লক্ষ্য করি। এবং জ্যামি ম্যাকলারেনকে আজকে বল অবশ্যই দিমিত্রি পেট্রাস একটা দারুণ বল দিয়েছিল, দারুণ একটা থ্রু পাস দিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু জেসন কামিন্স সেই বলটা গোলে হেডও রেখেছিল, কিন্তু অল্পের জন্য সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। এবং একটা পাস দূর থেকে একটা সেট মুভমেন্টের যে বলটা রড্রিগেজের জন্য রেখেছিল দিমিত্রি পেট্রাস, অসাধারণ, কিন্তু সেখান থেকে আজকে গোলটা হলো না, ওটা থেকে গোল হতে পারতো। আর দিমিত্রি পেট্রাস যে গোলটা মিস করলো একদম ক্ষমারও যোগ্য, ওখান থেকে গোল করাটা দিমিত্রির কাছে কোনো ব্যাপারই না, কিন্তু আজকে বললাম না সব কিছু মোহনবাগানের বিপক্ষে গেছে এবং যেই কারণে মোহনবাগানের হয়ে দিমিত্রি পেট্রাস কিন্তু গোলটা করতে পারলো না। এবং সে একা নয়, রড্রিগেজ শুরু করে মনবির থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু আজকে প্রচুর গোল মিস করেছে, সুযোগ এসেছিল মোহনবাগানের হাতে এবং সেইখান থেকে মোহনবাগান যে কোনো সময় এগিয়ে যেতে পারতো, কিন্তু ভাগ্য আজকে সুপ্রসন্ন ছিল না, মোহনবাগানকে আজকে ড্র করতে হয়েছে বেঙ্গালুরু এফসির সাথে। তবে দুটো দল, মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি, যে দুটো দলের মধ্যে 15টা প্লেয়ারই কিন্তু গত আইএসএলে 2 দলের হয়ে খেলেছে, মোহনবাগানের 9 জন এবং বেঙ্গালুরু এফসির 6 জন। সুতরাং এই একই টিম ধরে রেখেছে, একজন হচ্ছে রানার্স আপ, একজন হচ্ছে ফাইনাল, তার দুজনের টক্কর দেবে, এটাই তো স্বাভাবিক। বিগত খেলায় কী রেজাল্ট হচ্ছে আমি সেদিকে আসছি না, কিন্তু দুটো দল কিন্তু গত বছরের ফাইনালিস্ট দল, শুধু তাদের মধ্যে যে এই যে একটা রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু খুব একটা 2 দলের পক্ষে খুব একটা কিছু খারাপ নয়, অর্থাৎ খাতা কলমে। কিন্তু একটা মোহনবাগান সমর্থকরা একটু অন্য ধরনের, প্রতিটা ম্যাচ তারা কিন্তু জিততে চায় এবং মোহনবাগান সমর্থকরা কিন্তু এটাই চায় যে প্রতিটা ম্যাচ থেকে 3 পয়েন্ট তারা পাবে, এবং সেটা যদি না পায় মোহনবাগান প্লেয়াররা তো মনক্ষুণ্ণ হবেই এবং সমর্থকরাও কিন্তু হতাশ হয়ে যায়, এবং সেটাই আজকে হয়েছে। এবং হতাশ হওয়ার একটা কারণ হচ্ছে এতটা হাতের কাছে পেয়েও বেঙ্গালুরুকে চেপে ধরেও কিন্তু আজকে জয়টা ছিনিয়ে আনতে পারলো না মোহনবাগান। সুতরাং দেখা যাক আগামী দিনে আগামী যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো থেকে একদম সম্পূর্ণ পয়েন্ট যদি মোহনবাগান ঘরে তুলতে পারে, এবং জামশেদপুর এফসির সাথে মোহনবাগান তো খেলতে হবেই, সেই ম্যাচটা যদি মোহনবাগান জিতে যায় তাহলে কারো পয়েন্ট থেকে তাকাবার দরকার নেই, কারণ জামশেদপুর এফসি এই মুহূর্তে মোহনবাগানের সমান আছে এবং লজিক্যালি তারা কিন্তু মোহনবাগান থেকে এগিয়ে আছে। যদি নর্থ ইস্ট ম্যাচটা কোনো কিছু বিরূপ ফল হয় তাহলে কিন্তু মোহনবাগান আবার যেমন ছিল টপে, অর্থাৎ লিগ শেষে ছিল, সেই লিগ শেষে কিন্তু মোহনবাগান চলে যাবে। তো এই ছিল আজকে মোহনবাগানের খেলার সারমর্ম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো। মোহনবাগান ইস্টবেঙ্গলের জন্য আজকের দিনটা যথেষ্টই খারাপ ছিল, কোনো দলই 3 পয়েন্ট তুলতে পারেনি। ইস্টবেঙ্গলের জন্য বেশি খারাপ এই কারণে বলছি, চ্যাম্পিয়নশিপ থেকে অনেকটা দূরে কিন্তু তারা বেরিয়ে গেল। মোহনবাগান চ্যাম্পিয়নশিপের মধ্যে আছে এবং পরের খেলাগুলোতে মোহনবাগানকে প্রুভ করতে হবে, জয় ছিনিয়ে আনতে হবে
এবং মোহনবাগানের ঘাড়ে যে নিঃশ্বাস ফেলছে জামশেদপুর এফসি, তাকে অবশ্যই হারাতে হবে, তাহলে সেখান থেকে মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়ন হবে। তা মোহনবাগান টিম যে ফর্মে আছে এটা তাদের কাছে কোনো ব্যাপার না, প্রতিদিনই একই রেজাল্ট হবে এটা আশা করা যায় না। এরকম অ্যাটাক যদি মোহনবাগান করতে থাকে এবং যে ভুল ত্রুটিগুলো হয়েছিল মরিনা যদি বুঝে সেইগুলো ঠিকমতো সংশোধন করতে পারে, তাহলে কিন্তু মোহনবাগান এবারও চ্যাম্পিয়ন হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, মোহনবাগানই চ্যাম্পিয়ন হবে। আর এই কথা বলে আজকে আমি আমার ভিডিও আজকে শেষ করছি। আর ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভাই।